আজকে সাগরদিঘির উপনির্বাচন, আমরা সেই সাগরদিঘিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সাগরদিঘির তৃণমূল বিধায়ক সুব্রত সাহার প্রয়াণের পর এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। উপনির্বাচনের 9 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তৃণমূলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়, বাম সমর্থিত কংগ্রেসের প্রার্থী বাইরন বিশ্বাস, বিজেপির প্রার্থী দিলীপ সাহা। আজ সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে সকাল থেকে শুরু হয়েছে উপনির্বাচনের ভোট গ্রহণ। সন্ধে 6:30 পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। 246টি বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী, থাকছে মহিলা পরিচালিত একটি বুথ। ভোটের নিরাপত্তায় প্রস্তুত থাকছে 22টি কুইক রেসপন্স টিম। 100% বুথেই হবে ওয়েভ কাস্টিং। বুথের 200 মিটারের মধ্যে জারি থাকছে 144 ধারা। সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 2,45,815 জন। তার মধ্যে রয়েছেন 1,24,533 পুরুষ ভোটার এবং 1,21,287 জন মহিলা ভোটার। মোট 246টি ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে এই বিধানসভায়। 246টি ভোট গ্রহণ কেন্দ্রকে 22টি সেক্টরে ভাগ করা হয়েছে। সাগরদিঘির উপনির্বাচনের জন্য 269 সেক্টর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া থাকছে 666টি সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। 2021 সালের বিধানসভা নির্বাচনে সাগরদিঘি কেন্দ্র থেকে জিতেছিল তৃণমূল। ঘাসফুলের বিধায়ক সুব্রত সাহা মন্ত্রী হয়েছিলেন। তার মৃত্যুতেই উপনির্বাচন হচ্ছে এই কেন্দ্রে। সেই উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় বলেই পরিচিত। উল্লেখ্য, সম্প্রতি এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন হাওড়ার এক মহিলা। এ নিয়ে সাকরাইল থানায় তিনি অভিযোগও দায়ের করেন। তবে এই অভিযোগের পিছনে রাজনীতি দেখছে হাতসেবির। কংগ্রেসের দাবি, হারের ভয়ে ভোটের আগে মানুষের কাছে বাইরনের ভাবমূর্তি খারাপ করতে এই অভিযোগ করানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি। সাগরদিঘির উপনির্বাচন এবং এই উপনির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখেছি শাসক বিরোধীদের দুমদুমার। আমরা দেখেছি শাসক বিরোধী তরজা কিন্তু তুঙ্গে সেই সময় আমরা দেখেছি। কখনো দেখেছি বাইরন বিশ্বাসের বিরুদ্ধে যৌন হেনস্থার, ধর্ষণের অভিযোগ হয়েছে এবং কখনো আমরা দেখেছি সেখানে বারবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীকে নিয়ে কিংবা বাম সমর্থিত কংগ্রেস নেতাদেরকে সেখানে জেলবন্দিও হতে হয়েছে এবং এ নিয়ে অনেক রাজনৈতিক তরজাও হয়েছে। এবং অপরদিকে রয়েছে বিজেপি এবং তৃণমূল। এই লড়াই, আজকের এই উপনির্বাচনের লড়াই কিন্তু তৃণমূলের কাছে নিজেদের ক্ষমতা ধরে রাখার লড়াই। এই লড়াই কিন্তু বাম কংগ্রেসের নিজেদের একমাত্র বিধানসভার সিট গ্রহণের লড়াই। এই উপনির্বাচন কিন্তু বিজেপির কাছে লোকসভার প্রস্তুতি। এই নির্বাচন কিন্তু বাকি সবার কাছেও, টিএমসি হোক, কংগ্রেস, বাম কিংবা বিজেপি হোক, সবার কাছে পঞ্চায়েতের একটা প্রস্তুতি অবশ্যই। এবং বিজেপিও নিজেদের ক্ষমতার দখলে সাগরদিঘি কেন্দ্রকে রাখতে পারে কিনা, অবশ্যই সেদিকে নজর রয়েছে সবার। কিন্তু তার মধ্যেও এই সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনকে ঘিরে কিন্তু গোটা রাজনৈতিক মহলের, গোটা বাংলার নজর কিন্তু রয়েছে এই মুহূর্তে সাগরদিঘি উপনির্বাচনকে ঘিরে কেন্দ্র করে। কেননা এই সাগরদিঘি উপনির্বাচনকে নিয়ে বারবার আমরা অনেক প্রশ্নও শুনেছি কিংবা এই উপনির্বাচনকে ঘিরে অনেক দ্বন্দ্বও আমরা দেখেছি। সর্বশেষ আজ সেখানের উপনির্বাচন এবং এই উপনির্বাচনের ফলাফল, এই উপনির্বাচনে 9 জন প্রার্থী রয়েছেন এবং 9 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। এই উপনির্বাচনে সাগরদিঘি কার দখলে থাকবে, কার ক্ষমতায় থাকবে, অবশ্যই সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে, এবং সেই প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সকাল থেকে শুরু হয়েছে, রাত্রি সন্ধ্যে 6:30 পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং ভোট গ্রহণ শেষে আমরা অবশ্যই তারপরে জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্রে আমরা দেখছি যে উত্তপ্ত সাগরদিঘি।
বাংলা রাজনীতির কিন্তু এই বৈশিষ্ট্য আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। সে পঞ্চায়েত নির্বাচন হোক কিংবা বিধানসভা নির্বাচন হোক কিংবা লোকসভা নির্বাচনই হোক কিংবা সেখানে কোনো উপনির্বাচনই বা হোক না কেন, মারপিট, ধুন্ধুমার, উত্তপ্ত রাজনীতি, উত্তপ্ত এখানের ভোট ময়দান, এটা আমরা কিন্তু বারবার দেখেছি। আবার কিন্তু সেই রকমই চিত্র ধরা পড়ল সাগরদিঘি উপনির্বাচনে। এই উপনির্বাচনে আমরা দেখছি কোথাও কোথাও ভোটারদেরকে নকল ব্যালট বক্স দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, কোথাও আবার 200 মিটারের মধ্যে কোথাও আবার স্লোগান দেওয়া হচ্ছে এবং এ নিয়ে কিন্তু বিতর্কে দাঁড়া বেঁধেছে। বারবার এই সমস্যার কথা কিন্তু সামনে আসছে এবং এ নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বাম কংগ্রেস এবং বিজেপির দিকে আঙ্গুল তুলেছে এবং অপরদিকে বাম কংগ্রেস এবং বিজেপিও কিন্তু শাসক দলের দিকে আঙ্গুল তুলেছে। অবশ্যই সব থেকে এই মুহূর্তের বড় প্রশ্ন, তাহলে এখানের পুলিশ বাহিনী এবং কেন্দ্র বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তো আসবেই, প্রশ্ন তো উঠছেই। আমরা এ নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে লাইভে গৌতম পাল রয়েছেন। আমরা সরাসরি গৌতমের সাথে কথা বলবো। গৌতম, আমি জানতে চাইবো এই মুহূর্তে সাগরদিঘির যে উপনির্বাচন, সেই উপনির্বাচনের পরিস্থিতি কেমন? প্রথমেই তোমাকে যেটা জানাবো, সারা রাজ্যের প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে, বাংলার রাজনৈতিক দলের কাছে আজকের চোখ কিন্তু এই সাগরদিঘি উপনির্বাচন। এই কারণেই সাগরদিঘি উপনির্বাচনটা সবার নজরে, যে সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং এই পঞ্চায়েত নির্বাচন তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা ধরে রাখার লড়াই যেমন, পাশাপাশি বিজেপির উত্থান অর্থাৎ বিজেপির যে শক্তি বৃদ্ধি হয়েছে রাজ্যে, সেই শক্তি বৃদ্ধির প্রভাব কতটা পড়তে পারে এবং তারই কিন্তু ফলাফল নির্ভর করে এই উপনির্বাচনের ফলাফলে। কেন উপনির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই তুমি জানো যে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে উঠেছে। হ্যাঁ, এটা ঠিক যে আজকে মেঘালয়, আজকে নাগাল্যান্ড, বিভিন্ন জায়গায় ইলেকশন হচ্ছে, এখানে যেখানে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, অথচ বাংলার এই যে একটিমাত্র উপনির্বাচন যেখানে তোমার সাগরদিঘিতে, যেখানে কিন্তু সকাল থেকে কিন্তু উত্তপ্ত হয়েছে এবং বিভিন্ন বিক্ষিপ্তমূলক ঘটনাও ঘটছে। তা আমরা যেমন দেখতে পেয়েছি যে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য নকল ইভিএম মেশিন নিয়ে ভোটার কেন্দ্রের লাইনের সামনে দাঁড়ানোর যে প্রক্রিয়া দেখা গিয়েছে, পাশাপাশি দেখা গিয়েছে তো তোমার যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিজেপি নেতাকর্মীরা তারা নাকি ভোটারদের খাওয়াচ্ছেন। এই যে বিষয়গুলো উঠে এসছে এবং তুমি জানো যে ইতিমধ্যেই একটি বুথের প্রিসাইডিং অফিসারকে অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের নানান ঘটনাও ঘটছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা জিনিস শুধু জানা যাচ্ছে যে এই যে এই নির্বাচন কিন্তু প্রশাসনের কাছে একটা চ্যালেঞ্জ, যে কতক্ষণে সুষ্ঠুভাবে সেটা করা যায়। আমার সাথে রয়েছে দেবজ্যোতি, আমি দেবজ্যোতির কাছ থেকেও শুনবো যে এই মুহূর্তে এখনো পর্যন্ত কী কী ঘটনা সেটা জানাবে আমাদের কাছে। একদমই গৌতমদা, দেখো প্রথম থেকেই কিন্তু সাগরদিঘি উপনির্বাচনকে ঘিরে বেশ একটা থমথমে পরিস্থিতি হয়েছিল যতটুকু আমরা জানি। সেখানে সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হতে থাকে। পরবর্তীতে যেটা সামনে আসে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথগুলিতে শুরু হয়ে যায় সংঘর্ষ এবং ইতিমধ্যে একটা খবর আমরা পেয়েছি যে সেখানকার 53 নম্বর বুথে, সাগরদিঘিতে 53 নম্বর বুথের প্রিসাইডিং অফিসারকে কিন্তু নির্বাচন কমিশন অপসারিত করেছে। ঠিক আছে, এছাড়াও কিন্তু সামনে এসেছে যে 3 জন বিজেপি পোলিং এজেন্টকে পুলিশ নাকি বিনা অভিযোগে তুলে নিয়ে গিয়েছে, এরকমও বেশ কিছু ঘটনা সামনে আসছে। তো গৌতমদা, এখন যেটা মোদ্দা কথা যে শান্তিপূর্ণভাবে সাগরদিঘিতে আদৌ কি ভোট তো কখনোই সম্ভব নয়। ঠিক আছে, সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন উঠছে যে পরবর্তীতে আরও কী কী ঘটনা সেখানে ঘটতে পারে, যাকে ঘিরে কিন্তু ভোটাররা ইতিমধ্যেই বেশ ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে আশঙ্কা প্রকাশ করছেন যে অনেক সময় হয়তো বড় একটা কিছু ঘটে যেতে পারে। দেবজ্যোতি, আমরা কিন্তু তুমি জানো যে আমরা এখন পর্যন্ত আরও কিছু অভিযোগ পেয়েছি, যেমন ধরো যে ভোটারদেরকে প্রভাবিত করার জন্য ভোটার কেন্দ্রে বুথের সামনে নকল ইভিএম মেশিন নিয়ে ভোটারদেরকে ভুল বোঝানো হচ্ছে যে এই নাম্বারে আপনারা বোতাম টিপবেন। এই ধরনের বেশ কিছু অভিযোগ উঠে আসছে, এটাও দেখেছি। আবার এটাও দেখেছি যে টেন্ট করে বিজেপি
বিজেপি কর্মীদের পক্ষ থেকে নাকি তোমার খাওয়ানো হচ্ছে ভোটারদের, এই ধরনের অভিযোগ উঠে এসছে। এবং তুমি যেটা বললে যে প্রার্থী একজন প্রিসাইডিং অফিসার তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং 3 জন বিজেপি বুথ কর্মীকে পুলিশ তুলে নিয়ে গেছে, এই বিষয়টা নিয়ে তোমাকে আমি যেটা বলবো, দেখো বিজেপির 3 জন যে কর্মীকে নিয়ে গিয়েছে এবং কেন তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এটা কিন্তু পুলিশ কিন্তু বলতে পারেনি। তাহলে একটা প্রশ্ন কি থেকেই যাচ্ছে না যে দেখো যে এই ভোট পরিচালনাটা তো করছে কেন্দ্রীয় বাহিনী, তাহলে বুথের ভেতর থেকে কী করে পুলিশ কীভাবে কেন্দ্রীয় বাহিনী সামনে থেকে তুলে নিয়ে গেল, এটা কি মনে হচ্ছে তোমার মনে? একদমই গৌতমদা, দেখো সকাল থেকেই কিন্তু সাগরদিঘি উপনির্বাচন যে কেন্দ্রের যে বুথগুলি রয়েছে সেই বুথের সামনে কিন্তু যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং সেখানে কিন্তু আরেকটা অভিযোগ গৌতমদার সামনে এসেছে যে বুথের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করা ছিল, সেখানে কিন্তু রাজ্য পুলিশের এক কর্মীকেও দেখা গিয়েছে যে তিনি বুথের 200 মিটারের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলি কিন্তু এখন একটা রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে দিয়েছে যে কি করে 200 মিটারের মধ্যে 144 ধারা জারি থাকা সত্ত্বেও একজন রাজ্য পুলিশের কর্মচারী সে সেখানে পৌঁছে গেল। দেখো এখনো পর্যন্ত যেটা খবর নির্বাচন সূত্রের খবর যে 38% পোল হয়ে গেছে, ভোট হয়ে গেছে, কিন্তু এখনও আমরা যদি ধরে নিই যে উপনির্বাচনে যদি ধরে নিই যে 70% ভোট পরে দেখা যায় সেই 70% ভোট মানে এখনও অর্ধেক ভোট বাকি আছে। তাহলে বেলা যত গড়াবে আমরা কি সেই আভাসটা পাচ্ছি না যে এই নির্বাচনকে ঘিরে একটা আরও জটিল পরিস্থিতি, আরও রাজনৈতিক কোনো সংঘর্ষ হতে পারে, কি মনে হচ্ছে তোমার? যে একদমই গৌতম না, দেখো এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট রয়েছে এখনো অবধি কিন্তু সাগরদিঘিতে ভোট পড়েছে 48.28%। অতএব তুমি যেটা বললে একদমই ঠিক যে এখনো কিন্তু অর্ধেকটা ভোট বাকি আছে। পরবর্তীতে কি ঘটনা ঘটতে পারে এবং পরবর্তীতে আরও বড় কোনো রাজনৈতিক সংঘর্ষ সেখানে ঘটতে পারে কিনা এটা নিয়ে কিন্তু ভোটাররা যারা বুথে বুথে ভোট দিতে গিয়েছেন তারা কিন্তু গৌতমদা যথেষ্টই আশঙ্কা প্রকাশ করেছেন। না, আশঙ্কা প্রকাশ করেছেন যেমন তুমি বললে, পাশাপাশি এটাও ঠিক যে রাজনৈতিকভাবে কিন্তু গৌতম দা, আমি আসছি তোমার কাছে। আমার একটা প্রশ্ন এখানে যেটা থেকেই যায়, সকাল থেকে আমরা দেখছি সাগরদিঘির ভোট ময়দান এবং সেখানে সকাল থেকে যেমন রাজ্য পুলিশ বাহিনীর কিন্তু 200 মিটারের মধ্যে অ্যালাউ ছিল না, কিন্তু তারপরেও আমরা দেখছি সেই 200 মিটারের মধ্যে রাজ্য পুলিশ বাহিনী কিন্তু থেকেছে এবং আছে, আমরা এরকম চিত্র দেখেছি। এবং তার সাথে সাথে বাম কংগ্রেস যারা প্রার্থীও রয়েছেন কিংবা প্রার্থীর সমর্থক রয়েছেন তাদের কিন্তু তাদের দলীয় পতাকা হাতে ভোটারদেরকে কিন্তু প্রভাবিত করার প্রচেষ্টাও করেছেন, এই নিয়ে কি বলবেন? লতন, আমি যেটা বলবো যে সেটা হচ্ছে যে 200 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা তাকে কিন্তু বুথ কেন্দ্রে যে 200 মিটার তার মধ্যে ঢুকতে পারবে না, এই বিধিনিষেধ কিন্তু নির্বাচন কমিশন জারি করেছিল। তারপরেও দেখা গেছে যে শুধু রাজনৈতিক প্রতিনিধি না, তারা তাদের দলীয় পতাকা নিয়ে, বিশেষ করে বাম কংগ্রেস যে জোট, তারা কিন্তু দলীয় পতাকা নিয়ে তারা বুথের সামনে তারা গেছেন এবং সেখানটায় করেছেন। এখানে একটা প্রশ্ন উঠে আসছে লদন, সেটা হচ্ছে যে এই ভোটটা নির্বাচন কমিশন ভোটটা পরিচালনা করছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে, তাহলে কি একটা প্রশ্ন উঠে আসছে না যে রাজ্য পুলিশের সাথে তাহলে কি কেন্দ্রীয় বাহিনী যারা ওখানে কর্মরত রয়েছেন, ডিউটিতে রয়েছেন, তাদের সাথে একটা যোগসাজশের আভাস কিন্তু মিলছে। কেননা কেন্দ্রীয় বাহিনী থাকতে কিভাবে পুলিশ এবং সেখানটায় 200 মিটারের মধ্যে তাদের ঢুকতে দিল, এবং কেন্দ্রীয় বাহিনী বা কীভাবে সেই 200 মিটারের মধ্যে রাজনৈতিক দলের প্রতিনিধিদের, রাজনৈতিক দলের কর্মীদেরকে তাদেরকে ঢুকতে দিল, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু একটা জিনিস কিন্তু একটা আভাস উঠেই আসছে যে তাহলে কি রাজনৈতিকভাবে যে লড়াইটা বাম কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি তৃণমূল কংগ্রেসের, আমরা বলবো রাজ্য সরকারের পুলিশ মানে হচ্ছে এই সরকারের অধীনের পুলিশ, তাহলে কি পুলিশের যে ভূমিকা, পুলিশ যে কিছু করছে না বা ঢুকতে দিয়েছে, পুলিশের সামনেই ঢুকেছে রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তাহলে এখানে অবশ্যই আমি গৌতম দা তোমার কাছে আসছি, কিন্তু তার আগে আমরা দেখব যে সাগরদিঘি উপনির্বাচন এবং যে সাগরদিঘি উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত এই মুহূর্তে ভোট ময়দান, সেই সাগরদিঘি উপনির্বাচনে যে গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে, আমরা সেখানে যে তৃণমূলের প্রার্থী রয়েছেন তিনি কি বলছেন আমরা শুনে নেব।
আজকে বুথ ফাঁকা করার জন্য, বুথটা রিগিং করার জন্য আজকে বুথ যে এজেন্ট, আমার বুথ সভাপতি এবং এজেন্ট, তাকে তুলে নিয়ে এসে অকারণে এখানে আটকে রেখেছে। মানে কত নম্বর বই বুথে ছিল? এটা আছে 213 বুথের শ্রীকান্ত হাজরা এবং 147 বুথের পান্ডে বলে একজন আছে, দুজন আছেন। কারা তুলে নিয়ে আসলো? তারা আজকে পুলিশ অকারণে তুলে নিয়ে এসছে। তাদের নামে অ্যালিগেশন, কি অ্যালিগেশন আপনি এফআইআর দিন আমাকে, আমি দেখে নিচ্ছি। আপনি এগেইনস্টে কি অবস্থা নিচ্ছেন? আমি বললাম, রিকোয়েস্ট করলাম আমাকে 5 মিনিটের মধ্যে আমরা দেখে ছেড়ে দিচ্ছি, ভেরিফিকেশন করে নিয়ে ছেড়ে দিচ্ছি। কোনো অ্যালিগেশন দিয়েছে ওদের উপরে? এখনো পর্যন্ত তো আমরা সেটাই বললাম, যদি আপনি ওকে অ্যারেস্ট করেন তাহলে আপনি আমাদেরকে দেন, মেমো নাম্বার দিন, আমরা আপনার দিন, আপনাদেরকে 46 দেন, আমরা দেখছি কি করা যায়। শান্তিপূর্ণ ভোটটাকে একটু অব্যাহত করার জন্য অ্যাকচুয়ালি শান্তিপূর্ণ ভোট চাইছে না, এটাকে যারা মেন গ্রামের আছে তাদেরকে তুলে নিয়ে এসে এটাকে ভোটটাকে বানচাল করার চেষ্টা। আমি রিকোয়েস্ট করলাম যে আপনি গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করতে দিন। আজকে তো আপনারা কিছুক্ষণ আগে দেখলেন জেলা পরিষদের মেম্বার অশেষ ঘোষ, সে আজকে ওখানটায় দাঁড়িয়ে সেখানে দুনিয়ার লোক জোগাড় করার চেষ্টা করছে। আজকে আমরা এখনই ইচ্ছে করলে ওকে ধরে করতাম, ও বাড়িতে ঢুকে ঘরে খিল লাগিয়ে দিল। তার জন্য কি এগেইনস্টে কমপ্লেন করছেন? কমপ্লেন তো করবোই, আমি তো থানাতেই জানিয়ে গেলাম, ওরা কি অ্যাকশন নিচ্ছে দেখি। দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের কথা, এবং যেখানে তিনি বলছেন যে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের নামে মেমো নাম্বার দেওয়া হোক, যদিও সে মেমো নাম্বার পাওয়া হয়নি কিংবা দেওয়া হয়নি, সেই কারণেই তাদেরকে ছেড়ে দেওয়ার কথা বলেছেন। কিন্তু এই নিয়ে প্রশ্ন আবার থেকেই যায়। আমি গৌতমদার কাছে আবার আসবো। গৌতমদা, এই যে উপনির্বাচনকে ঘিরে এই মুহূর্তে শাসক বিরোধী তরজা যে তুঙ্গে এই মুহূর্তে শুরু হয়েছে, ভোট দান কেন্দ্রকে নিয়ে, বিশেষ করে ভোট দানে যেভাবে ব্যাহত হচ্ছে, সেভাবে আমি জিজ্ঞেস করব যে ভোটদান কেন্দ্রে নিরাপত্তার উপর তো একটা প্রশ্ন থেকেই যায় সবসময়। একদমই লদন, যে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা পরিচালিত এই বিধানসভা ভোট, বিধানসভা নির্বাচন, কেননা তুমি জানো যে কেন্দ্রীয় সরকারের বাহিনী, সেই বাহিনী এই নির্বাচনটা পরিচালনা করছে বুথের ভেতরে। 200 মিটার পর্যন্ত, বুথ থেকে 200 মিটার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর দখলে তা থাকবে। এবং তারপরেও কিভাবে এই ভোটদান কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দল, আমি শুধু সিপিএম, বামফ্রন্ট, কংগ্রেস বা বিজেপি বা তৃণমূল বলছি না, সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথাই বলছি, যে তারা কিভাবে তারা ভোটারদের প্রভাবিত করার জন্য সেই 200 মিটার ভিতরে ঢুকছে। এখানে নিঃসন্দেহে কেন্দ্রীয় বাহিনীর যে তাদের যে কাজ, তাদের কাজটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তবে তোমাকে একটা লদন আমি জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে বিধানসভা নির্বাচন, সাগরদিঘির বিধানসভা নির্বাচনে সাগরদিঘিতে বিধায়ক ছিলেন সুব্রত সাহা, যিনি প্রয়াত হয়েছিলেন, তারপরে তার ভোট। একটা জিনিস তোমাকে একটু যদি পিছিয়ে যাই তাহলে দেখা যাবে যে এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন যে এমএলএ বিধানসভা কেন্দ্র বা পঞ্চায়েত যেগুলো ছিল, সেগুলো সমস্তই কিন্তু একসময় অধীরের গড় বলে পরিচিত ছিল, কংগ্রেসের দুর্গ বলে পরিচিত ছিল। কিন্তু 2011 সালের পরে, বিশেষ করে 2016 সালের পরে কংগ্রেসের ভাঙন হয়, এবং ভাঙনের ফলে তৃণমূল কিন্তু এক এক করে সমস্ত গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি শুরু করে এবং বিধায়কের পদ কিন্তু তারা দখল করে নেয়। ফলে তৃণমূলের কিন্তু মানে কংগ্রেসের শক্তি, সেই শক্তিটা একেবারেই ক্ষয় হয়ে গিয়েছে। কিন্তু সেই শক্তি ক্ষয়কে রুখে এবার বামফ্রন্ট আর কংগ্রেস তারা মিলিত হয়ে তৃণমূলের বিরুদ্ধে এই লড়াইয়ে নির্বাচনে নেমেছে, যার ফলে তৃণমূল কংগ্রেস চাইছে তাদের ক্ষমতাটাকে ধরে রাখতে। এবার বাম কংগ্রেস জোট চাইছে তাদের পুরনো যে ঐতিহ্য, যে মুর্শিদাবাদ কংগ্রেসের গড়, সেটাকে ধরে রাখতে। এই একটা ব্যাপার রয়েছে। পাশাপাশি বিজেপি তুমি জানো বিধানসভায় ভালো ফল করেছে এবং লোকসভায় তো ভালো ফল করেছে। এই বিষয় নিয়ে রাজনৈতিকভাবে কিন্তু একটা লড়াই রয়েছে। আমি দিব্যেন্দুর কাছে জানতে চাইবো যে এই যে রাজনৈতিক লড়াইটা, এটা কিভাবে বিশ্লেষণ করা যাচ্ছে? একদমই গৌতমদা, দেখো প্রথম থেকেই কিন্তু তৃণমূল বিজেপি, সবথেকে বড় ব্যাপার হলো সাগরদিঘিতে তৃণমূল বিজেপি এবং বাম কংগ্রেস জোট কিন্তু ত্রিস্তরীয় লড়াই হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুধু বিভিন্ন রাজনৈতিক দলের সাথেই কিন্তু একটা সংঘর্ষের মতো ঘটনা সেখানে ঘটে চলেছে। এবং যেহেতু লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করেছিল, সেক্ষেত্রে কিন্তু বিজেপি নিজেদের জায়গাটাকে ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে সেটা যেহেতু অর্থাৎ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর যে গড় ছিল, সেদিক দিয়ে কিন্তু কংগ্রেস এবং বাম জোট নিজেরাও কিন্তু নিজেদের শক্তি প্রদর্শনের ক্ষেত্রে কিন্তু
লড়াই চালিয়ে যাচ্ছে এবং তৃণমূলও কিন্তু এক ফোঁটাও পিছপা হয়নি, তারাও কিন্তু নিজেদের অস্তিত্ব ধরে রাখার জন্য সেখানে লড়াই চালিয়ে যাচ্ছে। দেখো, অস্তিত্বর রক্ষার লড়াই পাশাপাশি ক্ষমতা পুনর্বহাল রাখার যেমন প্রশ্ন, তেমনি আরেকটি দল গেরুয়া শিবির, তাদের হচ্ছে নতুন করে ক্ষমতা দখলের লড়াই। এই যে রক্ষার লড়াই নিয়েই আমি তোমার কাছে আসতে চাইছিলাম যে যেহেতু তৃণমূলের দখলে ছিল এই বিধানসভাটি 2011 সাল থেকে, সেই ক্ষমতা কি ধরে রাখতে পারবে তৃণমূল, নাকি এই অধীর রঞ্জন চৌধুরীর যে এই গড়, কংগ্রেসের যে এই গড় মানে হারিয়ে যাওয়া যে মাটি ওদের পায়ের তলা থেকে, সেটা কি ফিরে পাবে, নাকি তৃণমূল এবং কংগ্রেসের এই লড়াইয়ে ফায়দা নিয়ে নেবে বিজেপি? কি মনে হয়? লদন, তোমার এই প্রশ্নের আমি একেবারে সহজ একটা সমীকরণ বলছি। সেটা হচ্ছে যে দেখো, তৃণমূল কংগ্রেসের দুবারের বিধায়ক ছিলেন সুব্রত সাহা এই সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে। স্বাভাবিকভাবে তৃণমূলের একটা শক্তি এখানে রয়েছে, পাশাপাশি পঞ্চায়েতগুলো এবং সেগুলো তৃণমূলের রয়েছে। সেই ক্ষেত্রে তৃণমূল চাইছে বা চাইবেই যে তার যে ক্ষমতা সেটাকে ধরে রাখার। কিন্তু একটা জিনিস তুমি জানবে, সেটা হচ্ছে যে এই যে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো বা বিগত 1 বছর ধরে যে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে যে মানুষের ক্ষোভ, চাকরি দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন বালি পাথর মাফিয়া থেকে শুরু করে বিভিন্ন যে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, সেই সম্বন্ধে কিন্তু একটা জনমত কিন্তু তৈরি করার চেষ্টা করেছে বাম কংগ্রেস, পাশাপাশি বিজেপি। এটা তুমি ভালো করে জানো। সেজন্য কিছু মানুষ কিন্তু পুনরায় মানে আবার সেই বাম কংগ্রেসকেই মানে আনতে চান বা দেখতে চান, কারণ বাম কংগ্রেসের আমলে যে সুশাসন তারা পেয়েছিল সেটাকেই ফিরতে চান। সেই লড়াই কিন্তু আসছে, এবং সেই লড়াই আসার ফলে যদি তৃণমূলের যে কেন্দ্র, সেই কেন্দ্রে যদি ভোটের থাবা কংগ্রেস বামফ্রন্ট যে যৌথ শক্তি তারা যদি পায়, তাহলে যেটা দাঁড়াবে বিজেপির যে নিজস্ব ভোট, অর্থাৎ বিজেপির একটা ভোট নিশ্চয়ই রয়েছে, তুমি জানো, রাজ্যে বিরোধী দল এবং বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে। সেই ক্ষেত্রে এই ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছে তৃণমূলের যে ভোটটা, সেই ভোটটা যদি কংগ্রেস কিছুটা কেটে নেয়, তাহলে কিন্তু বিজেপির মাঝখান থেকে রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে সম্ভাবনা। তবে সেটা সম্পূর্ণই আমাদের ভোটের ফলাফল পর্যন্ত দেখতে হবে, নির্ভর করতে হবে। তবে একটা তোমাকে বলি যে এই যে ত্রিমুখী লড়াই, অর্থাৎ বাম কংগ্রেস জোট, বিজেপি এবং তৃণমূলের ক্ষমতা ধরে রাখা, বাম কংগ্রেসের অস্তিত্বকে টিকিয়ে রাখতে আবার গৌতম দা, তুমি এখানে যেটা বলছিলে যে কোথাও হয়তো বিজেপি সেই জায়গায় ভালো একটা সুবিধা পেয়ে যাবে যদি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কিছুটা ভোট কেটে নেয়। কিন্তু এখানে প্রশ্ন উঠে যাচ্ছে, যেহেতু বারবার তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্নীতির সাথে জড়িয়েছে এবং যার জেরে বাম কংগ্রেস এবং বিজেপি সবাই নিজেদের একটা অস্তিত্ব রক্ষার লড়াইয়ে তৃণমূলকে বারবার আক্রমণ করেছেন, এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি এই নির্বাচনে, এই উপনির্বাচনে কিন্তু বাম সমর্থিত কংগ্রেস যে প্রার্থী রয়েছেন বাইরন বিশ্বাস, তাকে কেন্দ্র করেও, তাকে নিয়েও কিন্তু একাধিক সমালোচনা সামনে এসেছে। কয়েকদিন আগেই বাইরন বিশ্বাসকে নিয়ে কিন্তু ধর্ষণের মামলাও হয়েছে, যৌন অত্যাচারের ঘটনাও কিন্তু সামনে এসেছে, এবং এটা হাওড়ার সাকরাইল থানায় এ নিয়ে কিন্তু এফআইআরও করা হয়। এটা কি কোনো ভোট বাক্সে কি এর কোনো প্রভাব পড়বে না, কি মনে হয়? লদন, দেখো, অবশ্যই ভোট বাক্সে প্রভাব পড়বে না এটা বলা যাবে না, কেননা যে বাম কংগ্রেসের যিনি প্রার্থী, তিনি হাওড়ার সাকরাইলে একটা যৌন হেনস্থা কাণ্ডে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, এবং সেটা কিন্তু মারাত্মক অভিযোগ, এবং সেই অভিযোগটাকে কিন্তু হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস। হ্যাঁ, যে তৃণমূল কংগ্রেস কিন্তু বাম কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে যে এই যে ঘটনা, এটা কিন্তু হাতিয়ার করেছে, এবং হাতিয়ার করে কিন্তু তারা প্রচারও করেছে। কিছুটা হলেও তো ভোট বাক্সে তার প্রভাব পড়বে, এটা নিঃসন্দেহে কোনো বলার জায়গাই নেই। তবে একটা জিনিস তোমাকে বলি, যে
সব কিছুর উপরে কিন্তু এই যে সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বালি মাফিয়া বা পাথর কাণ্ড, বিভিন্ন যে দুর্নীতি, একাধিক যে গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, একাধিক রেশন কার্ডে দুর্নীতি, সমস্ত কিছুতে যে দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু একটা প্রচার, দুর্নীতি নিয়ে কিন্তু প্রচার বামফ্রন্ট যেমন করেছে তেমনিভাবে বিজেপি করেছে তৃণমূলের বিরুদ্ধে। এটা ঠিক। এর পাশাপাশি একটা জিনিস তোমাকে বলে রাখি যে তৃণমূল কংগ্রেস সরকারের এত কিছু দুর্নীতি রয়েছে, তা সত্ত্বেও কিন্তু গ্রামগঞ্জের মানুষ কিন্তু একটা জিনিস তোমাকে বলি যে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে জনমুখী যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর সুবিধা কিন্তু পেয়েছেন তারা, এবং সেই প্রচারটা কিন্তু তুলেছেন। এবং তুমি জানো ইতিমধ্যে বেশ কিছু অভিযোগ, গ্রামবাসীদের অভিযোগ নিয়েও তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো তিনি কিন্তু ব্যবস্থাও নিয়েছেন। তো সব মিলিয়ে পরিস্থিতি কোন দিকে, যে মানুষ সাগরদিঘির মানুষ কি করবেন, কি চাইছেন সাগরদিঘির মানুষ, সেটা কিন্তু ইভিএম বাক্সেই বন্দী হয়ে থাকবে। অবশ্যই ধন্যবাদ গৌতম দা। অবশ্যই মানুষের রায় কি বলে, মানুষের রায় কি, তা তো অবশ্যই ভোট বাক্স বলবে এবং সেদিকে নজর থাকবে। এবং সাগরদিঘি উপনির্বাচনের সমস্ত আপডেট পেতে অবশ্যই ট্রাইব টিভির পর্দায় চোখ রাখুন। এবং সময়টা ভোটের, উত্তপ্ত রাজনীতির ময়দান। একদিকে সাগরদিঘি, যা নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, আর এবার যে ময়দান তা হলো মণিপুর ও নাগাল্যান্ডের ময়দান। আসছি বিস্তারিত ছোট্ট একটা বিরতির পর বিস্তারিত আলোচনা করব।